হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি খুবই রোমান্টিক। গল্পটি পুরোপুরি উপভোগ করার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তার উপস্থিতিতে এক ধরনের অদ্ভুত মায়া ছিল, তবে একই সঙ্গে কিছুটা দূরত্বও ছিল। কিছুক্ষণ পর সে বলল, এখন আমি তেল নিয়ে তোমার পিঠে মালিশ করে দেই। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম এবং চুপচাপ তার প্রতিটি কাজ অনুভব করতে লাগলাম। তার কোমল আঙুলগুলো আস্তে আস্তে আমার ক্লান্ত মাংসপেশিগুলোকে আরাম দিতে লাগল। ঘরে শুধু তেলের মৃদু গন্ধ আর আমাদের মৃদু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। বিমলা রানীর সৌন্দর্য ছিল অনন্য, তার স্বামী হয়তো অনেক দুর্ভাগা যে এমন এক সুন্দরী পরীকে ছেড়ে গেছে। কয়েক মুহূর্তের মধ্যেই আমরা ঠিক সেইভাবেই বিছানায় শুয়ে পড়লাম। শেষ মুহূর্তে আমি বললাম, বিমলা রানী, তুমি সত্যিই অসাধারণ। তোমার সৌন্দর্য সত্যিই অনন্য। বিমলা রানী লজ্জায় চোখ বন্ধ করে বলল, আপনিও তো কতটা শক্তিশালী এবং ভালো মানুষ। সুচিত্রা ম্যাডাম সবসময় আপনার প্রশংসা করতেন। আপনি আমার জন্য যা করেছেন তা সত্যিই একটি বড় উপকার। আপনি আমাকে এতটা যোগ্য মনে করেছেন, এটাই আমার সৌভাগ্য। আমি উঠে বাথরুমে চলে গেলাম। পেছন থেকে বিমলা রানীও এলো, নিজেকে ফ্রেশ করে নিচে নেমে গেল। পুরো বাড়িতে কারো আসার কোনো সম্ভাবনা ছিল না। সব কাজ শান্তি ও নিশ্চিন্ততার সঙ্গে চলছিল। আজ আমি নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করছিলাম। আজকের দিনটা যেন বিশেষভাবে আমার জন্যই ছিল। সেদিন দুজন নারী সবসময় আমার যত্ন নিতে প্রস্তুত ছিল। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের আরেকটি অসাধারণ গল্পে স্বাগত। আশা করি এই গল্পটি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এই গল্পটি আমাদের এক সাবস্ক্রাইবার পাঠিয়েছেন। এটি তার বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে। তিনি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাই তার অনুরোধে আমি এই গল্পটি আপনাদের সামনে তুলে ধরছি। এটি একটি অত্যন্ত রোমাঞ্চকর এবং আবেগপ্রবণ গল্প, তাই পুরোটা শুনুন। রাকেশ জানিয়েছেন, একদিন অফিসে বসে আমি আমার সাবস্ক্রাইবারদের পাঠানো মেলগুলো চেক করছিলাম। বেশিরভাগ মেলই ছিল বিভিন্ন শহরের, কিন্তু একটি বিশেষ মেল আমার মনোযোগ আকর্ষণ করল। এটি ছিল সুচিত্রা আনসারি নামের এক নারীর কাছ থেকে। মেলে লেখা ছিল, রাকেশ জি, আপনার ভিডিওগুলো সত্যিই অসাধারণ। আপনার গল্পগুলো পড়ে ভীষণ ভালো লাগে। আমি হাসি মুখে জবাব দিলাম, আপনার গল্প পছন্দ হয়েছে জেনে খুব আনন্দিত। ধন্যবাদ। পরের দিন আবার তার মেল এলো। এইবার তার কথায় এক ধরনের উষ্ণতা এবং আন্তরিকতা অনুভব করলাম। তিনি লিখেছেন, রাকেশ জি, আমার স্বামী ব্যবসা করেন। আমরা একটি সমৃদ্ধ পরিবার থেকে এসেছি। আমার একটি ছোট মেয়েও আছে। প্রায়ই যখন আমি একা থাকি তখন আপনার ভিডিওগুলো দেখি। প্রতিটি গল্পই আমার হৃদয় ছুঁয়ে যায়। আপনি কি কখনো আমাদের শহরে আসবেন? আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে রয়েছে। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। মেল পরে আমি হালকা মাথা নাড়লাম এবং জবাব দিলাম, সুচিত্রাজি, আমি আপনার শহরে প্রায় আসি, তবে সবার সঙ্গে দেখা করা সম্ভব হয় না। যদি কিছু বলতে চান মেলের মাধ্যমে জানাতে পারেন। তার উত্তর এলো দ্রুত, রাকেশজি, আপনার গল্পগুলো সত্যি মনে হয়। তাহলে আমার সঙ্গে দেখা করতে কেন সংকোচ বোধ করছেন? আমি শুধু আপনাকে দেখতে চাই। আমার ছবি পাঠাচ্ছি, দেখে বলুন আমি কেমন। তার ছবি দেখে কয়েক মুহূর্তের জন্য আমি থেমে গেলাম। সে অসাধারণ সুন্দরী। তার বড় বড় চোখে এমন এক রহস্য লুকানো যা সহজে বোঝা যায় না। তবে আমার মনে সন্দেহ ছিল। নিজেকে সামলে নিয়ে ভাবলাম, এটা কি সত্যি নাকি কেউ ভুয়া প্রোফাইল তৈরি করেছে। আমি তাকে হালকাভাবে উত্তর দিলাম, ছবি দেখে এটুকু বলতে পারি, আপনি খুব সুন্দর। তবে দেখা করার বিষয়টি আলাদা। এরপরও সুচিত্রার মেল আসতেই থাকল। তার প্রতিটি কথায় গভীরতা বাড়তে লাগল। একদিন সে লিখল, রাকেশ, তোমার গল্পগুলো শুনে মনে হয় তোমার সঙ্গে একবার দেখা করার ইচ্ছে আমার অনেক দিনের। আমার স্বামী 5 দিনের জন্য দুবাই যাচ্ছেন। এই কদিনের মধ্যে কি তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে? তার কথায় এক ধরনের উদ্বেগ ছিল, কিন্তু সেই সঙ্গে গভীর আকাঙ্ক্ষাও। তার আন্তরিকতা যাচাই করতে আমি লিখলাম, আপনার কথাগুলো কিভাবে বিশ্বাস করব। সে সঙ্গে সঙ্গে তার ফোন নম্বর পাঠিয়ে লিখল, আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন। বিশ্বাস হলে তবে দেখা করার কথা ভাববেন। আমরা ফোনে কথা বলতে শুরু করলাম। তার কণ্ঠে এমন এক আকর্ষণ ছিল যা প্রতিটি শব্দে আমাকে তার দিকে টানছিল। এই 5 দিনে আমাদের বেশ কয়েকবার কথা হলো। তার কথাগুলো সংযত হলেও আবেগে ভরা ছিল। অবশেষে আমি তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলাম। পরদিন সে ফোনে জানালো, আমার স্বামী দুবাই চলে গেছেন। আপনি আমার বাড়িতে আসতে পারেন।
আমি নিজে আপনাকে স্টেশনে নিতে আসব। আমি তাকে বললাম, আমি আগামীকাল দুপুর 1টায় আসব। আমি যে ট্রেনে যাচ্ছিলাম সেটি ঠিক সময়ে পৌঁছল। সুচিত্রা আমাকে নিতে নিজে গাড়ি নিয়ে এসেছিল। তার পরনে ছিল কালো রঙের বোরখা, যা থেকে তার মুখের কিছুটা আভাস পাওয়া যাচ্ছিল। বড় ফ্রেমের চশমা তার চোখগুলো আড়াল করার চেষ্টা করছিল। কিন্তু সেই উপস্থিতিতেই এক ধরনের রহস্যময় আকর্ষণ ছিল। গাড়ির কাছে পৌঁছালে সে ভেতর থেকে দরজা খুলে দিল। আমি চুপচাপ ভেতরে গিয়ে বসলাম। গাড়ির ভেতরে এক ধরনের মিষ্টি কিন্তু অদ্ভুত পরিচিত ঘ্রাণ ভেসে বেড়াচ্ছিল। পুরো পথ সে খুব একটা কথা বলল না। মাঝে মাঝে তার চোখগুলো চশমার আড়াল থেকে উকি দিচ্ছিল এবং আবার লুকিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে গাড়ি থামল একটি বিশাল বাড়ির সামনে। গেটের কাছে এক মহিলা দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে তিনি সঙ্গে সঙ্গে গেট খুলে দিলেন। সুচিত্রা তার দিকে ইঙ্গিত করে বলল, ইনি বিমলা রানী। আমার মেয়ে রুহির দেখাশোনা করে এবং বাড়ির কাজও সামলায়। গেটের ভেতরে দৃশ্য ছিল মুগ্ধকর। সবুজ ঘাসে ঢাকা বাগানে ছোট্ট রুহি খেলছিল। তার মিষ্টি হাসি পুরো পরিবেশটাকে আরও জাদুকরী করে তুলেছিল। বাড়ির ভেতরের দৃশ্য ছিল আরও দারুণ। প্রতিটি কোনো খুব সুন্দরভাবে সাজানো এবং গুছানো ছিল। আপনি আরাম করে বসুন, আমি এখনই আসছি, সুচিত্রা বলল এবং ভেতরে চলে গেল। আমি সোফায় বসতেই অনুভব করলাম এটি অস্বাভাবিক রকমের আরামদায়ক। দেওয়ালে টাঙানো ছবিগুলো আমার দৃষ্টি আকর্ষণ করল। একটি ছবিতে সুচিত্রা এবং তার স্বামীকে দেখা যাচ্ছিল। তাদের ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস ছবিতেও স্পষ্ট ছিল। হঠাৎ দরজার কাছ থেকে আওয়াজ হলো। আমি মাথা তুলে তাকাতেই দেখলাম সুচিত্রা ভেতরে আসছে। এবার তার বোরখা খোলা। তার পরনে ছিল লাল জরির কাজ করা সালোয়ার কামিজ। তার সৌন্দর্য যেন পুরোপুরি প্রকাশ পেয়েছিল। তিনি ছবির থেকেও বেশি মোহনীয় লাগছিলেন। তার হাঁটাচলায় এমন এক ধরনের মার্জিত অভিজাত ভাব ছিল যা প্রতিটি পদক্ষেপে স্পষ্ট। আমি কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু কথাগুলো গলার ভেতর আটকে গেল। সুচিত্রা এগিয়ে এসে বলল, আপনার যাত্রায় কোনো অসুবিধা হয়নি তো? আমি হালকা মাথা নেড়ে ইঙ্গিত দিলাম যে সব ঠিক আছে। এই সময় বিমলা রানী এবং রুহি ঘরে ঢুকল। রুহি আমাকে আগ্রহ নিয়ে দেখছিল। আমি ব্যাগ থেকে চকলেট বের করে তাকে দিলাম। সে খিলখিলিয়ে হেসে বলল, ধন্যবাদ আঙ্কেল। সুচিত্রা হাসি মুখে বলল, মা, এবার নিজের ঘরে গিয়ে পড়াশোনা করো। আমি বিমলা রানীকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। রুহি চুপচাপ চলে গেল, কিন্তু বিমলা রানী কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। সুচিত্রা তাকে নির্দেশ দিয়ে বলল, চা নাস্তার ব্যবস্থা করো। বিমলা রানী হাসি মুখে রান্নাঘরের দিকে চলে গেল। তার যাওয়ার পরে সুচিত্রা আমার পাশে এসে সোফায় বসল। কয়েক মুহূর্তের জন্য সুচিত্রা কোনো কথা বলল না। ঘরে একটি হালকা নীরবতা ছড়িয়ে পড়েছিল। কিছুক্ষণ পর আমি বললাম, বিমলা রানী কি ভাববে? আর রুহিকে কি বলবে? আমি কে? সুচিত্রা হালকা হেসে বলল, বিমলা রানী আমার উপর পুরোপুরি ভরসা করে। ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, তাই সে এখন এই বাড়িতেই থাকে। ওরে নিয়ে তুমি চিন্তা করো না। ওকে আমি আগেই সব বলে দিয়েছি যে তুমি আসছো এবং কেন আসছো। বিমলা রানী আমার সব গোপন কথা জানে। আর রুহিকে কিছু বোঝানোর প্রয়োজন নেই। তার কণ্ঠস্বর নরম হলেও কথাগুলোতে লুকানো গাম্ভীর্য ঘরের পরিবেশ ভারী করে তুলেছিল। তারপর সুচিত্রা আমার দিকে ঝুঁকে এসে মৃদু স্বরে বলল, উপরে আমার শোবার ঘর আছে, সেখানে চলুন, নিচে কেউ বিরক্ত করবে না। বলেই সে আমার পাশে গা ঘেঁষে বসে পড়ল। সুচিত্রার পোশাক আর তার পারফিউমে মিষ্টি সুবাস ধীরে ধীরে ঘরের বাতাসে মিশে যাচ্ছিল। সেই সুবাস যেন প্রতিটি শ্বাসের সঙ্গে আরও গভীর হয়ে উঠছিল। সে আমার হাতে আলতো করে স্পর্শ করল। তার স্পর্শে এক ধরনের লজ্জা এবং কৌতূহলের মিশ্রণ ছিল। আমি তার দিকে তাকিয়ে হেসে বললাম, সুচিত্রা, তুমি অসাধারণ সুন্দর, যেন কোনো শিল্পীর আঁকা ছবি থেকে বেরিয়ে এসেছ। কিন্তু একটা কথা বলো, তোমার স্বামী তোমাকে এত একা রেখে যায় কেন? সুচিত্রা হেসে উঠল, কিন্তু তার চোখে এক মুহূর্তের জন্য কষ্টের আভাস দেখা গেল। সে বলল, তেমন কিছু নয়। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। যখন সে বাড়িতে থাকে তখন আমাকে সুখী রাখার জন্য সবকিছু করে। তবে মানুষ হিসেবে আমাদের মাঝে মাঝে নতুন কিছু প্রয়োজন হয়, যেমন একটা নতুন বই পড়া বা কোনো নতুন জায়গা ঘোরা। আর তোমার গল্প পড়ে আমার মনে হলো তোমার সঙ্গে দেখা করাটা আমার জন্য তেমনই কিছু হবে। তার কথা শুনে আমি একটু ভেবে বললাম, সুচিত্রা, আমি একেবারে স্পষ্ট করে বলতে চাই যে আমি ভালোবাসার প্রতিশ্রুতি বা মোহে বিশ্বাস করি না। যা কিছু ঘটবে তা এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। সুচিত্রা মাথা নিচু করল, কিন্তু তার মুখে একটি শান্ত হাসি রয়ে গেল।
তবে সেই হাসির মধ্যে নতুন একটা গাম্ভীর্য দেখা যাচ্ছিল। এই সময় বিমলা রানী ঘরে প্রবেশ করল, হাতে চা এবং নাস্তার ট্রে। সে হালকা করে হাসল, কিন্তু তার চোখে এমন একটি বোঝাপড়ার ছাপ ছিল যেন সবকিছু তার জানা। বিমলা রানী বলল, ম্যাডাম, সবকিছু ঠিকঠাক করে দিয়েছি। রুহিকেও পড়াশোনার জন্য বসিয়েছি। সুচিত্রা তাকে দেখে বলল, খুব ভালো। এবার তুমি রুহির কাছে যাও এবং তার দিকে খেয়াল রাখো। বিমলা রানী মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। সুচিত্রা আমার দিকে তাকিয়ে বলল, চলুন কিছু খেয়ে নিন, তারপর আপনাকে কিছু দেখাবো। আমরা নাস্তা শেষ করার পর সুচিত্রা আমাকে উপরের দিকে নিয়ে গেল। সিঁড়ি বেয়ে ওঠার সময় তার হাঁটার ভঙ্গিতে এক ধরনের সরলতা এবং আত্মবিশ্বাস স্পষ্ট ছিল। উপরের ঘরটি যেন স্বপ্নের মতো ছিল, হালকা রঙের দেয়াল, সুন্দর ঝাড়বাতি আর এক বিশাল আরামদায়ক বিছানা। ঘরের প্রতিটি কোণা তার রুচিশীলতা এবং আভিজাত্যের পরিচয় দিচ্ছিল। সুচিত্রা বিছানার দিকে ইশারা করে বলল, আপনি বসুন, আমি একটু পর আসছি। সে বাথরুমের দিকে চলে গেল, আর আমি ঘরের চারপাশে চোখ বুলাতে লাগলাম। প্রতিটি জিনিস সঠিক জায়গায় ছিল। হালকা আলো আর নিস্তব্ধতা পরিবেশকে আরও গভীর এবং রহস্যময় করে তুলছিল। কিছুক্ষণ পরে বাথরুমের দরজা খোলার শব্দ হলো। সুচিত্রা বেরিয়ে এলো। তার পরনে ছিল কালো রঙের এক নরম গাউন। সে ঘরের ভেতর দিয়ে ধীর পায়ে এগিয়ে এলো। আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, আপনার এখানে আরাম হচ্ছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি তার দিকে তাকালাম, কিন্তু কোনো উত্তর দিলাম না। আমার নীরবতা হয়তো অনেক কিছু বলে দিল। ঘরের আলো, তার উপস্থিতি আর তার মিষ্টি সুগন্ধ ঘরের পরিবেশকে যেন একদম জাদুময় করে তুলেছিল। সুচিত্রা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার হাঁটায় ছিল এক অদ্ভুত রহস্যময়তা। তার পারফিউমের মাদকতা যেন আমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। সে তার ঘন চুলগুলো একপাশে সরিয়ে হালকা হেসে বলল, এভাবে বসে থাকবেন নাকি কিছু বলবেন? তোমার মুখে কিছু শুনব না? তার কণ্ঠে ছিল এক ধরনের দুষ্টামি, কিন্তু চোখে গভীরতার আভাস। আমি তার দিকে তাকালাম। তার উপস্থিতি যেন আমার চারপাশের সবকিছুকে ধোঁয়াটে করে তুলেছিল। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল, আর আমি যেন অজান্তেই তার দিকে টানতে লাগলাম। তোমার স্বামী কি করে তোমাকে একা রেখে যেতে পারে, সুচিত্রা? আমি বললাম। সে হালকা হেসে উত্তর দিল, ফেলে যাওয়ার কথা বলবেন না। তার কণ্ঠে এক ধরনের কম্পন ছিল। প্রতিটি সম্পর্কই তার নিজস্ব গণ্ডির মধ্যে সুন্দর, কিন্তু কখনো কখনো মানুষ সেই গণ্ডির বাইরে উকি দিতে চায়। সে বিছানায় বসে পড়ল, আর ঘরের হালকা আলো তার সৌন্দর্য আরও স্পষ্ট হয়ে উঠল। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি এতটা সুন্দর যে ভাষা দিয়ে প্রকাশ করা কঠিন। সুচিত্রা মৃদু হেসে বলল, কথার প্রয়োজন কি? কিছু মুহূর্তে সবকিছু বোঝা যায়। ঘরে তখন এক গভীর নীরবতা নেমে এসেছিল। সেই নীরবতার মধ্যে শুধু আমাদের হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছিল। সুচিত্রা ধীরে ধীরে আমার দিকে হাত বাড়িয়ে দিল, আমার হাত নিজের হাতে নিল। এখানে বসো, সে বলল। তার কণ্ঠে এক অদ্ভুত মাধুর্য ছিল। আমি তার পাশে গিয়ে বসে পড়লাম। সে আলতো করে আমার কাঁধে হাত রাখল। তার চোখে এক ধরনের আলো ঝলমল করছিল, যেন বলতে চাইছে, এটা ভুল নয়। হঠাৎ সে বলল, তুমি কি মনে করো এটা ঠিক? আমি তার চোখে চোখ রেখে বললাম, যদি মুহূর্তটি সঠিক হয় তবে ঠিক, আর ভুলের হিসাব করার প্রয়োজন নেই। সে এক গভীর শ্বাস নিয়ে চুপ করে গেল। তারপর জানালার দিকে তাকালো, যেখানে হালকা বাতাস পর্দাগুলো নাড়িয়ে দিচ্ছিল। আমি জানি এটা কিছু মানুষের কাছে ভুল মনে হতে পারে, সে বলল। তার কণ্ঠে এক ধরনের দ্বিধা ছিল। কিন্তু আমি চাই না এই মুহূর্তটাকে কোনো অনুশোচনার মধ্যে হারিয়ে ফেলি। সেই মুহূর্তের প্রতিটি স্পর্শ যেন জীবনের নতুন শক্তি এনে দিল। আমি শান্তভাবে তার প্রতিটি কাজ অনুভব করছিলাম। তার হাসি এবং মনোমুগ্ধকর আচরণ যেন আমার মনকে গভীরভাবে ছুঁয়ে গেল। তার উপস্থিতি এক অদ্ভুত স্বস্তি এবং উষ্ণতার অনুভূতি নিয়ে এলো। আমি তাকে কাছে এনে বিছানায় বসালাম। কিন্তু সেই মুহূর্তে কিভাবে এই অনন্য সৌন্দর্যের প্রশংসা শুরু করব তা বুঝতে পারছিলাম না। তার চোখে যেন এক ধরনের নীরব বার্তা ছিল, অপরিসীম আকাঙ্ক্ষা এবং আশা, যা আমার অন্তরে এক গভীর অনুভূতি সৃষ্টি করছিল। তার উপস্থিতি যেন মুহূর্তটিকে এক ধরনের মায়াময় পরিবেশে ঢেকে দিচ্ছিল। আমি তার গালের কোমল হাসি আর চোখের গভীর দৃষ্টির মধ্যে লুকিয়ে থাকা কথাগুলো অনুভব করছিলাম। এই অনুভূতি যেন আমার সমস্ত মনোযোগকে নিজের দিকে টেনে নিয়েছিল। সুচিত্রা ধীরে ধীরে তার হাত দিয়ে আমার মুখ ছুঁয়ে বলল, আজ সেই স্বপ্নটা পূর্ণ হচ্ছে যেটা আমি বহুদিন ধরে দেখেছিলাম। তার কণ্ঠে ছিল ভালোবাসার এক অদ্ভুত মাধুর্য। তার হাসি আর চোখের গভীরতায় মনে হচ্ছিল সে এই মুহূর্তে সম্পূর্ণভাবে নিজেকে আমার সঙ্গে ভাগ করে নিচ্ছে।
আমরা দুজনেই এই সময়টাকে একসঙ্গে অনুভব করছিলাম। তার প্রতিটি ছোট ছোট নড়াচড়া আমাকে এক নতুন অনুভূতির সঙ্গে পরিচিত করছিল। তার চোখের ভালোবাসা আর নীরবতা আমাদের আরও কাছে নিয়ে এলো। এই সম্পর্কের সাদামাটা সৌন্দর্য আর গভীরতা আমাকে ভেতর থেকে স্পর্শ করছিল। কিছুক্ষণের মধ্যেই সে বিছানায় আরাম করে শুয়ে পড়ল। আমি আলতোভাবে তার পিঠে হাত রেখে তাকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছিলাম। ঘরটা ঠান্ডা ছিল, কিন্তু পরিবেশে এক ধরনের শান্ত উষ্ণতা ছড়িয়ে পড়েছিল। তার মুখে এক মৃদু হাসির আভা ফুটে উঠল, যেন সে ভেতর থেকে স্বস্তি পাচ্ছে। সে গভীর শ্বাস নিয়ে শান্ত কণ্ঠে